সো ওই স্পিরিটটাকে ভেঙে দেওয়ার জন্য এখন তারা এই ইয়ার মাধ্যমে এই যে এবং অলরেডি যে শুটার যেটা আছে শুটার তার রাজনৈতিক পরিচয় কিন্তু পাওয়া গেছে এবং এই দেখেন রাজনৈতিক পরিচয়টা নিয়েও আবার হচ্ছে একটা ইয়া বলছে রুল কবির রিজভি বলতেছে এটা নাকি জামাতের লোক এবং এটা নাকি পুলিশের কমিশনার বলেছে, বাট পুলিশের কমিশনার কিন্তু ক্লিয়ার করেছে এটা কোনো রাজনৈতিক দলের ইয়া যেটা এটা আমার ওয়ালে এবং বিভিন্ন ওয়ালে আপনি পাবেন। সে অলরেডি হচ্ছে ছাত্র লীগের একটা সক্রিয় কর্মী এবং তার সাথে প্রেসিডেন্ট আব্দুল হামিদের সহ অনেক ইম্পর্টেন্ট লোকজনের ছবি আছে। ছবি আছে। তো এটা চোখ বন্ধ করে বলা যায় এটা হচ্ছে আওয়ামী লীগ এবং ভারতীয় একটা যৌথ অপারেশন এবং আগামী এই যে ১০০ থেকে ১৫০ জনের লিস্টটা বলছে এটাকে আমি ফেলে দিতে চাচ্ছি না। এটা মাধ্যমে আমাদেরকে আগামী ১-২ মাস আমাদের মনে হয় একটু সতর্ক থাকতে হবে এবং আমি মনে করি যে এই যে আমাদের এই যে অনিয়মগুলো হয় এটার মূল কারণ হচ্ছে কোনো একটা আ অপরাধ হলে এটার কোনো বিচার হয় না। এবং অপরাধ করার বিচার না হওয়ার কারণে এটাই সংস্কৃতি। আমি আমার নিজের একটা উদাহরণ দিতে পারি। আমি যখন সিও প্যারা কাউন্টেবল লাইনে ছিলাম এর ১৫ দিনের মাথায় আমার ফোর্সমেট আমার ইন্সট্রাক্টর একটা অনিয়মের সাথে জড়িত হইছে। আমি সাথে, সাথে ওকে নিয়ে র‍্যাংক ডাউন আ আ করে দিয়েছি, সার্জেন্টকে ইয়া করে দিয়েছি। এর পরবর্তীতে আমি এট লিস্ট ১ বছরের মধ্যে কোনো মেজর ইয়া পাই নাই। এটা হচ্ছে ইটস এ এটা আপনারা যারা হ্যামলেট দেখেছেন যে আই নিড টু বি ক্রুয়েল টু বি কাইন্ড। সো আমাদের দেশের এই বিচারহীনতার সংস্কৃতিটাই আমাদেরকে এখানে নিয়ে যাচ্ছে এবং আমি অবাক হয়ে দেখলাম যে এই ছেলেটা গত নভেম্বরে যে হাদির যে শুটার সম্ভাব্য শুটার নভেম্বরে সে ডাকাতির জন্য ২টা বিদেশি পিস্তল সহ ধরা পড়ছে এবং ১ মাসের মধ্যে সে জামিন পেয়ে গেছে এবং জামিন যে করেছেন তিনি হচ্ছে বিএনপির একজন আইনজীবী ফোরামের লোক এবং ফোরামের লোক। এখানে অনেকে বলতে পারেন যে এটা তো তার পেশা। হ্যাঁ, অফকোর্স এটা তার পেশা এবং মোট কথা হচ্ছে আমরা এই পেশাগুলোর যে ফাঁক-ফোকর আছে এগুলোও জানি। আমাদের আত্মীয়স্বজন ওখানে আইনজীবীর কাজ করে। আমাদের বন্ধু-বান্ধব আছে সুপ্রিম কোর্টে। এখানে যতগুলা জামিন হয়েছে সবগুলার সাথে বিএনপি ফোরাম জড়িত জন্য, কারণ এখন যেগুলা ইয়া করছে যেগুলাকে জামিন করা হচ্ছে সব হচ্ছে বিএনপি ফোরামের আইনজীবী এবং প্রত্যেকে ২ থেকে ১০ লক্ষ টাকা নিচ্ছে এবং এই ধরনের কমপ্লেইনও আছে যে কিছু, কিছু অংশ এই অংশটা অর্ধেক খরচ করে তারা বিচারটা নিজের পক্ষে নেওয়ার জন্য ঘুষ প্রদান করে। আমি একদম ক্লিয়ার করে বলতেছি। সো এখানে এটা তার আইনজীবী হিসেবে তার অধিকার এটা বলার আমাদের মোরাল রাইট যেটা এই আমি যে বলবো যে এই ফয়সলকে যারা আইনজীবী ছিল, যারা বিচারক ছিল তাদের প্রত্যেকের হাতে হাদির রক্ত লেগে আছে। কারণ তাদের এই কারণেই এই ছেলেটা বের হয়ে আসছে এবং হাদিকে তারা গুলি করতে পেরেছে। সো আমি মনে করি যে এই সিচুয়েশনে আমি আমার লাইভে গতকালকে আমি বলেছি যে বাংলাদেশের এখন যে পরিস্থিতিটা চলতেছে সেটার মানে হচ্ছে সেনাবাহিনী এবং জিয়া স্যার যেটা বলেছেন যে হাদি কেন সেনাবাহিনীর কথা বলেছে কারণ এটা ক্লিয়ার যে সেনাবাহিনীর উপরে প্রফেসর ইউনূসের কোনো কন্ট্রোল নাই, গোয়েন্দা সংস্থাগুলোর কোনো কন্ট্রোল নাই। আমি আরো ইনসাইড স্টোরি হিসেবে জেনেছি যে মানে বাংলাদেশ সিচুয়েশনে আমরা এখন একটা পাকিস্তান বা অন্যান্য দেশের সাথে টাই করার চেষ্টা করতেছি, কিন্তু যে সমস্ত ইনফরমেশন বাংলাদেশের গোয়েন্দা সংস্থা দেওয়া হচ্ছে তার কিছুক্ষণের মধ্যে এটা ভারতের কাছে লিক হয়ে যাচ্ছে, দেওয়ার কিছুদিনের মধ্যে এটা ভারতের কাছে লিক হয়ে যাচ্ছে। সো আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর ভিতরে ভারত এমন ভাবে ঢুকেছে এটাকে ক্লিনজিং না করা পর্যন্ত আমরা এইভাবে স্ট্রাগল করতেই থাকবো এবং এটা যতক্ষণ পারবো না সেটা হচ্ছে যতদিন মেজর জেনারেল ওয়াকারুজ্জামান দায়িত্বে আছেন তার দায়িত্বে থাকার সময় মেজর সাদেক আওয়ামী লীগকে ট্রেনিং দিয়েছে এটা আমাদের ভুললে চলবে না। উনি মডারেট আওয়ামী লীগকে সহ ইনক্লুসিভ ইলেকশন চেয়েছেন। উনি ৬২৬ জনকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। আমি আরো ইনসাইড স্টোরি জানি। সো এই সমস্ত ক্ষেত্রে আমি মনে করি প্রফেসর ইউনূসের দেশের জন্য যতটুকু আগায় নিচ্ছে এবং এর সাথে আরেকটা যোগ হচ্ছে এই বিআর পিলখানা এবং আপনারা দেখবেন যে বিভিন্ন জায়গায় যে ভারতীয় সফটওয়্যার ইস্যুতে এগুলো কিন্তু আস্তে আস্তে ওদের ইয়া থেকে আমরা বেরিয়ে আসতেছি। এইটার জন্যই তারা এখন মরণ কামড় দেওয়ার চেষ্টা করতেছে এবং আমি মনে করি যে বাংলাদেশ সেনাবাহিনীর যারা আমি একটা আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স বলি। জেনারেল সেনাপ্রধান ছিলেন ইয়ার আগে জেনারেল আজিজ এই ওয়াকারের আগে ছিলেন জেনারেল শফিউদ্দিন স্যার। জেনারেল শফিউদ্দিন স্যার ছিল, আমি ওনার আন্ডারে ২৮ ছিলাম।
উনি আমাকে ক্লিয়ারলি বলতেছে যে ভারত আমাদের চতুর্দিকে ঘেরাও করে আছে। ভারতকে সাথে তো আমাদের মানে মানে যেটা উনি বুঝাইতে যাচ্ছেন নতজানু ইয়ে আছে। আমি বলছি কেন থাকতে হবে? কিউবা আছে আমেরিকার পাশে এখনো মাথা উঁচু করে দাঁড়ায় আছে। বাট এখানে আমি বুঝাইতে চাচ্ছি যে একজন সেনা প্রধানের মতো লোক যদি এই ভারতের এই হেজিমনিটাকে মেনে নেয়, তার মানে হচ্ছে আমি যখন আমার সিনিয়রকে দেখবো আমার আন্ডার কমান্ড সব ওই লাইনে চলে যাবে। এখন এট প্রেজেন্ট তাই হচ্ছে। এখন যে সিনিয়রের যে লিডারশিপ যেটা আছে সেটা সবই ভারতের কাছে নতজানু পররাষ্ট্রনীতি, এবং এই কারণে আপনারা দেখতেছেন ১৫ জন অফিসারকে তারা এখন এসি বাস দিয়ে আনা নেওয়া করতেছে। এবং জি। অন্যান্য যেকোনো সময় আমি যখন লেফটেন্যান্ট ছিলাম তখন আমি দেখেছি আমার সিও একজন ছিলেন যে মঞ্জুর হত্যা মামলার সাথে জড়িত ছিল। উনার নামে যেই অ্যারেস্ট ওয়ারেন্ট আসছে হি ওয়াজ তাকে সাথে ফোর্স রিটায়ার করা দেওয়া হয়েছে। তারপর পুলিশ এসে তাকে ধরে নিয়ে গেছে। বাট এটার আমরা ব্যতিক্রম দেখতেছি এই ১ম। এবং কিসের নামে জেনারেল ওয়াকার বলতেছে এটা হচ্ছে ভ্রাতৃত্ববোধ, কমরেডশিপ। এই কমরেডশিপ গত ১৬ বছরে উনার ছিল না। উনি যখন আমি কয়েকদিন আগে আলম ফজলুর রহমান স্যারকে দেখলাম কনক স্যারের সাথে বলতেছেন যে জেনারেল ওয়াকারের যেহেতু ওখানে সিনিয়র উপস্থিত ছিল, এই জন্য তার এই তাকে ওখানে বাদ রাখা হয়েছে। আমি বলবো যে উনি সরাসরি তো আহ, জেনারেল হাকিমকে, ব্রিগেডিয়ার জেনারেল হাকিমকে এবং তারেক সিদ্দিকী অ্যাডভান্স দিয়ে উনি বলেছেন, এটার সাক্ষী আছে। এটার পরেও এই দেওয়াটা উচিত হয় নাই, এবং এটার মানেই হচ্ছে আমরা ভারতীয় হেজিমনির কাছে মানে হেড ডাউন করতেছি। এবং এটা থেকে যদি আমরা নিস্তার না পাই, বাংলাদেশকে আগামী ২ বছরে কোন আরো আগামী ৫৪ বছরে আমরা পারি না, নেক্সট ৫৪ বছরে পারবো না যদি আমরা এই হেজিমনিটাকে কন্ট্রোল করতে না পারি। আমাদেরকে তার মানে একটাই দাঁড়াচ্ছে জেনারেল ওয়াকার এবং তার সাথে যারা আছে গোয়েন্দা সংস্থাগুলোকে যদি আমরা সংস্কার না করতে পারি, তাদের থেকে ভারতীয় ফ্রেন্ডলি যে সমস্ত এলিমেন্ট আছে সরাইতে না পারি, আমাদের ফিউচার অন্ধকার। ধন্যবাদ। অসংখ্য অসংখ্য